দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক সকালবেলা থেকে। সাথে রয়েছি আমি মাহমুদ বিন মারুফ। দৈনিক সকালবেলার নিয়মিত আয়োজন সকালবেলা সমসাময়িক। সকালবেলা সমসাময়িকে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক যা কিছু ঘটছে তা নিয়ে আলোচনা করে থাকি। আমাদের স্টুডিওতে আজ আলোচনার জন্য উপস্থিত হয়েছেন জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল, প্রশাসক, কিশোরগঞ্জ জেলা পরিষদ। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকালবেলা, ধন্যবাদ দর্শক শ্রোতা যারা দেখছেন। আপনি নিশ্চয়ই জানেন যে বর্তমানে সারা দেশেই আসলে যে বিষয়টা নিয়ে সারা দেশ উত্তাল, ধর্ষণ, শিশু ধর্ষণ নিয়ে। আহ, আপনি জানেন মিরপুরে পল্লবীতে রামিসাকে আসলে ধর্ষণ করে হত্যা করা হয়। সেখানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দাবি তোলা হয় যে শিশুদের যে ধর্ষণের যে ব্যাপারগুলো ঘটছে সেটা দ্রুত সাজা নিশ্চিত করার জন্য। আজ দেশের ইতিহাসে প্রথম চার্জশিট দেওয়ার 29 দিনের মাথায় মেহেরপুরে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা। আসলে রামিসার যে ঘটনাটা ঘটেছে একটা শিশু বাচ্চার সাথে, এটা জাতি হিসাবে আমরা আসলে নিজেকে অপরাধ বোধই মনে করছি। আর রাষ্ট্রের কর্তা হিসেবে তো অবশ্যই, আর রাষ্ট্রের যারা আমরা রাষ্ট্র পরিচালনা করার দায়িত্বে যারা আছেন তারা তো অবশ্যই জবাবদিহিতার আওতায় চলে আসতে হবে। আসলে নৈতিক যে অবক্ষয় আমাদের হয়েছে এই রামিসার এই ঘটনার মধ্য দিয়ে জাতির সামনে ফুটে উঠেছে, অতীতেও হয়েছে। অতীতে বিচারহীনতার যে সংস্কৃতি চলে আসছে তার মধ্য দিয়ে এটা এই পর্যন্ত এসেছে। দুঃখজনক যে রামিসার বাবা যখন রামিসার এত বড় দুর্ঘটনা ঘটল, সে চরম ভাবে নিগৃহীত, অপমানিত হল একটা শিশু। যে শিশু খেলার কথা ছিল, যে শিশু স্কুলে যাবে, অথচ সে যে নির্যাতনের শিকার হলো, আমি বলতেও আসলে খুব কষ্ট পাই। তারপরেও তার বাবা শেষ যে উক্তিটা করলেন যে এই দেশে বিচার হওয়ার মতো কোনো স্কোপ আমাদের নেই, আপনারা বিচার করতে পারবেন। এই যে বিচার করতে পারবেন যে প্রশ্নটা করেছেন, এটা মিলিয়ন মিলিয়ন ডলার ওজনের। ওই প্রশ্ন করার পরে জাতি আরো স্তম্ভিত হয়ে গেছে। জাতি আসলে তখন পাগল হয়ে গেছে, আসলে কথাটা কি বললো, কথা তো সত্যই, কিন্তু ওনার একটু বোঝার ভুল ছিল যে এই দেশে বর্তমান একজন প্রধানমন্ত্রী আছেন, তার নাম তারেক রহমান। মাত্র বসেছেন 3 মাস হয়েছে, তার মধ্যে ও ভদ্রলোক প্রতিটা জায়গাতে যেখানে অ্যাড্রেস করতেছেন, কথা বলছেন, প্রতিটা অক্ষরে অক্ষরে উনি কাজ করে যাচ্ছেন। সবচেয়ে ইন্টারেস্টিং যেটা আপনি একটু আগে বললেন, মেহেরপুরে একটা শিশু ধর্ষণের মামলার চার্জশিট হয়েছে। চার্জশিটের পরে আজকে 29 দিনের মাথায় তার ফাঁসির রায় ঘোষণা করেছেন জজ সাহেব। আসলে আমাদের জুডিশিয়ারি সহ আপনাদের এই ডিপার্টমেন্টগুলা ইচ্ছা করলে পারেন, ইচ্ছাটা আসলে ডিপেন্ড করে উপরের উপর। সুতরাং আমার কাছে মনে হয় যে আমাদের রাষ্ট্র এখন যেভাবে পরিচালিত হচ্ছে, এই ভদ্রলোক রামিসার বাবা যে উক্তিটা উচ্চারণ করেছেন, উনি এতে আমার কাছে মনে হয় খুশি হবেন। তার সন্তানের বিচার ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আরও ইন্টারেস্টিং জানেন, যখনই এমন কিছু ঘটনা ঘটলে পরে কিছু মানুষ যারা সবসময় সবগুলো জিনিসকে নেগেটিভলি ফোকাস করার চেষ্টা করে, এবং রাজনৈতিক কিছু দল আছেন যারা মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা, অযথা কথা বলে। তারা প্রথম বলেছেন রামিসাকে হত্যা করেছে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করতে হবে। আরেক জায়গাতে উনি হেসে কথা বলছেন, এই হাসি এই জায়গাতে এনে মিলিয়ে ফেলছে, মিলিয়ে ওনাকে বলেছেন। ওনাকে যখন বললেন যে পাথর মেরে হত্যা করতে হবে, দাবি করেছেন। কে করেছেন? জামাতে ইসলামের কিছু লোকজন বলেছেন, এনসিপির কিছু ভণ্ড লোকজন বলেছেন। এই যে ওনারা বললেন, তখন তো স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আপনারা যদি প্রকাশ্যে ফাঁসি চান, প্রকাশ্যে পাথর মেরে সে দাবি উত্থাপন করতে চান, আপনারা প্রকাশ্যে বিবৃতি দেন, আপনি বলেন। আপনি তো বলেন নাই, না বলে আপনারা ছোট ছোট লোক দিয়ে খুঁচাখুচি করছেন। সবচেয়ে ইন্টারেস্টিং, ক্ষমতায় যাওয়ার জন্য এই বিরোধী দলের লোকজনেই শরিয়া আইনের প্রশ্ন যখন তাদেরকে করেছিল, অ্যাম্বাসেডার বলেছিলেন আপনারা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন, তখন তাদের উত্তরে নায়েবে আমির সম্ভবত তাহের সাহেব বলেছিলেন যে আমরা তো শরিয়া আইন বাস্তবায়ন করার জন্য, ইসলাম বাস্তবায়নের জন্য ক্ষমতায় যাচ্ছি না, আমরা যাচ্ছি যেভাবে আছে এভাবেই ক্ষমতা চলবে। অর্থাৎ ক্ষমতায় যাওয়ার জন্য ইসলাম, ক্ষমতায় বসে পড়ে ইসলাম নয়। এই যে রামিসা মারা গেছে, তাকে প্রকাশ্য দিবালোকে আসামিকে ধরে আপনি পাথর মেরে হত্যা করবেন, আপনি করেন। সেটা যদি বাংলাদেশের 18 কোটি মানুষ চায়, সরকার করতে বাধ্য। সরকার তো মানুষের জন্যে, কিন্তু বিরোধী দল হিসেবে আপনি উপস্থাপন করবেন, আপনি সেটা করেননি। না করে সমালোচনা করেছেন কি
স্বরাষ্ট্রমন্ত্রী যায় নাই, অন্যায় হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী যখন গেলেন, আপনি সেই অন্যায় মিশে গেল। বললেন প্রধানমন্ত্রী কি একবার যেতে পারতো না? প্রধানমন্ত্রী যখন গেলেন সেটা মিটে গেল। এখন কি বলছেন বিচারটা সঠিক টাইমে হবে না। এখন 29 দিনে তো একটা হত্যা মামলা, একটা ধর্ষণ মামলা রায় ঘোষণা করে প্রমাণিত হয়েছে। এই সরকারের সময় সেটা সম্ভব। আমি একটু আপনাকে এই জায়গায় পজ করতে চাই। আমি বলতে চাই যে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা আপনি বলছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যখন আসলে রামিসার বাবার বাসায় গেলেন দেখা করতে, তখন কিন্তু তার বাইরে একটি বলতে গেলে সাধারণ জনগণের সঙ্গে আরও যারা ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, সে জায়গায় ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হচ্ছিল রামিসার বিচারের দাবির সাথে সাথে। এই বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করেন? আসলে খুবই দুঃখজনক, ট্রেজেডি, যে রামিসার বাবা যখন শোকাহত, কিছু ভণ্ড লোক এটাকে অন্যদিকে প্রবাহিত করার জন্য এই কাজটা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী যাবে, এটা তার ডিউটি, যা সে দেখবে, কমিটমেন্ট করবে এবং বিচারের আওতায় আনার জন্য আসামিকে গ্রেফতার করবে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী যাওয়ার 3 ঘন্টার মধ্যে আসামিকে গ্রেফতার করেছে। আজকে উনি স্টেটমেন্ট দিয়েছেন, সেখানে বিচারা রিপোর্ট পৌঁছেছে, সেটা করে চার্জশিট জমা হচ্ছে এবং আগামী 7 দিনের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রী তার সঠিক দায়িত্ব সেটা পালন করেছেন। তারপরে আপনি ভুয়া ভুয়া স্লোগানটা কেন দিলেন? মানে আপনি বুঝাইতে চাচ্ছেন মানুষের কাছে যে ভুয়া ভুয়া স্লোগান দিলে মানুষ ভাববে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছে। এই স্বরাষ্ট্রমন্ত্রী কি আকাশ থেকে লাফিয়ে পড়েছে? সে তার জীবনের সবচেয়ে গোল্ডেন টাইমগুলা এক্সপেন্ড করেছে এই রাজনীতির জন্য, গণতন্ত্রের জন্য। সেই বাংলাদেশের সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছে, সবচেয়ে কষ্ট করেছেন। তার চোখ বাঁধা অবস্থায় দেশের মধ্যেও পাওয়া যায় না, দেশের বাইরে তাকে পাওয়া গিয়েছে। তার সম্বন্ধে মন্তব্য করার আগে জিপাটা যেন একটু বাজে, একটু যেন থেমে থেমে কথা বলেন। আর আপনি ভুয়া ভুয়া বলেছেন, তাদেরকে চিহ্নিত করে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এই ভণ্ডগুলা যারা এই ধরনের মব সৃষ্টি করে একটা মানুষের উৎসাহকে থামাতে চায়, একটা মানুষের স্পিরিটকে থামাতে চায়, সত্যকে ধামাচি দিতে চায় এবং এই ধরনের মুভমেন্টের সময় এটাকে অন্যদিকে প্রবাহিত করে অন্য দুষ্টামি করে দেশটাকে অস্থিতিশীল করতে চায়, এগুলি দেশের সবচেয়ে বড় শত্রু। তাদেরকে চিহ্নিত করতে হবে, যারা মুভ করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে, তাহলে এই ধরনের মববাজি বন্ধ হবে। আর স্বরাষ্ট্রমন্ত্রী তার যথার্থতাই সে পালন করেছে এবং আজকে পর্যন্ত সে সঠিক ট্র্যাকে আছেন। আজকেও স্টেটমেন্ট দিয়েছেন। এই জন্য আজকের এই অনুষ্ঠান থেকে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে উনি সঠিক কাজটা সঠিক টাইমে করেছেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান নজরুল জয়ন্তীতে গিয়ে রামিসা হত্যার বিচার 1 মাসের মধ্যে করার একটা নির্দেশনা দিয়েছেন বলতে পারেন। এইটা নিয়ে প্রশ্ন তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ। তিনি বলেছেন যে অপরাধীর বিচার কতদিনের মধ্যে হবে, কি বিচার হবে তা প্রধানমন্ত্রী ঠিক করে দিতে পারেন কিনা, এবং জজ এটা যদি হয়, প্রধানমন্ত্রী যদি এটা ঠিক করে দেয়, তাহলে আসলে জজ, উকিল, আদালত এসবের কি দরকার? এটাই শাহবাগ, এটাই বিচারহীনতার সংস্কৃতি তার দাবি মতে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। বন্ডামি এবং মুনাফিকি কত রকম কি এই কিছু 5ই আগস্টের কিছু বন্ড ছেলের জন্ম হয়েছে, তাদেরকে দেখে করে এগুলো বোঝা যায়। ওরা ইদানিং ডিম থেরাপি শুরু হয়েছে না, ঝিনাইদহ গিয়েছিল, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ডার্বি বাটপার যেটা ওকে যেটা করেছে, ওইখানে যেও সেই টাইপের মন্তব্য করেছিল। এই জন্য ডিম থেরাপি শুরু হয়েছে তাদের উপরে। যা শুরু হচ্ছে, একদিন তাদের অস্তিত্ব এবং তাদেরকে খুঁজে পাওয়া যায় কিনা আমি সন্দিহান। এবং আমি কথা প্রসঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে এই ডার্বি নাসিররা যদি যে মির্জা আব্বাসের মতো নেতার উপরে যে কথাগুলো বলেছেন, জাতীয় নেতৃত্ব যে মন্তব্য করেছেন, কোনো কারণে সে যদি কিশোরগঞ্জে যায়, কিশোরগঞ্জের জেলা পরিষদের প্রশাসক হিসেবে আমি তো মানুষকে ফিরিয়ে রাখতে পারবো না। আপনি কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে একটা কথা বলছিলেন, আমার ওই জায়গায় মনে পড়লো যে ঝিনাইদহে যখন প্রশাসক যিনি আছেন, প্রশাসক ছিলেন, উনাকে আসলে গালিগালাজ করেছে। আজকেও সাক্ষাৎকারে বলেছে সে নাকি এই সেই সন্ত্রাসী আরো কি বলেছে। মজিদ সাহেবকে আমি পার্সোনালি চিনি, জেলা বিএনপি সভাপতি, সে জনপ্রিয় মানুষ। তার সম্বন্ধে যে মন্তব্যটা করলো, কারণ আমি তো বাইরে আছি যে কোনো কারণে এই ডার্বি নাসিররা, চিটার নাসিররা যদি কিশোরগঞ্জে যায়, সে আব্বাস ভাইয়ের দাদার বাড়ি ছিল কিশোরগঞ্জে, তার সম্বন্ধে যে মন্তব্য করেছে কিশোরগঞ্জে 30 লক্ষ মানুষ লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে আর ডিম ঝিনাইদহে কম পাওয়া যায়, কিশোরগঞ্জের প্রতিদিনই ডিম উৎপাদন হয় 10 লাখের মতো। আপনি বুঝেন এখন ডিম থেরাপির কি পরিমাণ হবে।
তা আমি তো তখন এম্বারাস হয়ে যাব, এবং তখন তো আমার বিপক্ষেও দাঁড়িয়ে বলবে যে বিপি সোহেল সাহেব সন্ত্রাসী, অমুক সন্ত্রাসী বলবে। আমি যেন এই এম্বারাসিং অবস্থায় না পড়ি, আমি সরকারকে অনুরোধ করব অবিলম্বে এই ধরনের বন্ড লোকজনকে ঘুরে ঘুরে যারা উত্তেজনা সৃষ্টি করে পরিবেশকে ধ্বংসের দিকে নিতে চায়, অবিলম্বে তাদেরকে আইনের আওতায় আনা হোক। আপনি যে প্রশ্নটা আমাকে করছিলেন, প্রধানমন্ত্রী যে ঘোষণাটা দিয়েছেন 3 সালে, সেদিন জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী ছিল। সেখানে আমি ইনভাইটেড গেস্ট হিসেবে ছিলাম, আমি উপস্থিত ছিলাম। উনি যে বক্তৃতাটা দিয়েছেন, সবচেয়ে কাজী নজরুল সাহেবের, কবি নজরুলের 127তম জন্মবার্ষিকী গিয়েছে। এই যে জন্মবার্ষিকী গিয়েছে, এটা উদযাপনও গত 2 বছর হয় নাই। এর আগেও কবি নজরুলকে কিভাবে ছোট করা হবে সেটা নিয়ে ভাবনা ছিল। জাতীয় কবিকে ছোট করবে রাষ্ট্র, তাহলে রাষ্ট্র থাকার তো কোনো মানে হয় না। সেই রাষ্ট্রকে বিনির্মাণ করার জন্য তার জাতীয় নেতৃত্বকে সম্মান করতে হবে। এই জন্য জাতীয় কবির মাজারে, জাতীয় কবির এই অনুষ্ঠানে উনি প্রধান অতিথি হিসেবে গিয়েছেন, এবং ওইখানে যে উনি গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, যেমন কবি নজরুলকে কিভাবে প্রস্ফুটিত করা যায়, জাতির সামনে আরো তুলে ধরা যায়। এই জন্য প্রয়োজনে ওই জায়গাকে নজরুল সিটি হিসাবে ঘোষণা করা যায় কিনা সেটা ভেবে দেখার জন্য বলেছেন, এবং ওইখানে উনি পুরস্কার দিয়েছেন। ওইখানে উনি কবি নজরুলের আরো অনেক কার্যক্রম ছিল, সেটা করেছেন, সঙ্গীত অনুষ্ঠান ছিল, সেটা আমরা দেখেছি, এবং বর্ণাঢ্য একটা আয়োজন হয়েছে। এবং কবি নজরুলের এটা প্রাপ্য ছিল, এই জন্যে যে উনি 127 বছর আগে জন্ম হয়েছে, যার কবিতা লিখেছেন 100 বছর হয়েছে। আজকেও আপনার কাছে মনে হবে এই কবিতাটা মনে হয় কালকে লিখেছে। এরপরে কত প্রেক্ষাপটের সঙ্গে মিলে যায়, কত শত শত কবি বের হয়েছে। আপনি বলেন এখনো বলো বীর উন্নত মমশির, এই যে কবিতাটা এখনো যে কোনো মুভমেন্টে মানুষ উচ্চারণ করে, এখনো মানুষ বলে আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের হাহাকার আকাশে বাতাসে ধ্বনিবে না। এই যে কথাগুলা আপনি বলেন, পৃথিবী যতদিন কিয়ামত না হয় ততদিনই আপনি এই কবিতাগুলো চলবে। তার নাম কবি নজরুল। বিদ্রোহের শব্দটা উচ্চারণ হইলে কবি নজরুলের কথা আসবে। আর বাংলাদেশের সৃষ্টির পরে কোনো দ্রোহ ছাড়া বাংলাদেশ টিকে থাকবে এটা হতে পারে না। মুক্তিযুদ্ধের সময় শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে সেই কাজটা হয়েছে, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সেই কাজটা করেছেন। তারেক রহমান এখন অনেক মুনাফেকদেরকে সামনে নিয়ে, মুনাফেকদেরকে মুনাফেকি বাদ দিয়ে, অনেক দেশের এজেন্টদেরকে বাদ দিয়ে বড় একটা ফেসিসকে বিতাড়িত করে উনি আজকে দেশটা পরিচালনা করছেন। উনাকেও বিদ্রোহী কবির কবিতাকে স্মরণ রেখেই সামনে এগিয়ে যেতে হবে। এই জন্য উনি এখানে আরো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি ওই প্রসঙ্গে না যে শুধু আপনার কথার উত্তরে বলি, যে রামিসার কথা উনি বলেছেন, উনি কথা প্রসঙ্গে এটা এনেছেন যে রামিসার শিশুকে হত্যা করেছেন। এই রামিসার হত্যাকাণ্ড এই সরকার কোনোভাবেই বরদাস্ত করবে না। উনি বলেছেন কোনো দল হোক, যে হোক, ব্যক্তি হোক, উনি সেটা প্রমাণ করতে চান, এবং উনি সেটা আজকে প্রমাণও করেছেন। তার সরকারি 29 দিনে একটা এমন শিশুকে দর্শন করার জন্য ফাঁসি রায় হয়েছে। সুতরাং উনি বক্তৃতায় বলেছেন যে আমি চাই, আমি প্রধানমন্ত্রী হিসেবে প্রত্যাশা করি এটার সর্বোচ্চ শাস্তির বিধান করা হবে, এবং সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। সেটা উনি আজ নাগরিক হিসেবে সেটা প্রত্যাশা করতে পারেন। সে তো ফিক্স করেন নাই, প্রত্যাশা করবেন জুডিশিয়ারি, এবং এটার জন্য গভর্নমেন্টের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ রয়েছে। চার্জশিট দিবে তাড়াতাড়ি, বিচার রিপোর্ট দিবে, পুলিশ তদন্ত রিপোর্ট পেশ করে দিবে, তখন সেই কাজটা বিচারিক আদালতে যাবে, সাক্ষ্য দিবে, এবং আপনি দেখেন 3 দিনের মধ্যেই তার কাছ থেকে স্বীকারোক্তিও নেওয়া হয়েছে। সুতরাং এই কাজগুলো তো করতে হবে, তো রাষ্ট্র করে দিবে। রাষ্ট্র যদি করে দেয় তখন বিচারটা করতে এত দেরি হয় না। এই যে ভণ্ড ছেলেরা যারা এনসিপির নামে, বৈষম্যের নামে ভণ্ডামি কথাবার্তা বলেন, তাদের জানা উচিত একজন প্রধানমন্ত্রী হিসেবে যে দায়িত্বশীল কথা উনি বলেছেন তাকে ধন্যবাদ দেওয়া উচিত। এর আগে আপনি বলেছেন প্রধানমন্ত্রী যাচ্ছেন না, উনি কিছু বলছেন না। উনি যখন বললেন তখন বললেন উনি কেন বলেন, বিষয়টা আপনি বুঝেছেন? যখন আপনার তাকে দোষারোপ করা যাবে তখন একরকম কথা, যখন দোষারোপ করা যাবে না তখন আরেক রকম কথা, যখন কাজটা হয়ে যায় তখন আরেক রকম কথা। ওই যে একটা গল্প আছে না, যে যাকে আমি দেখতে পারি না, এই ছেলে লেখাপড়া করবে, আরে করলে কি হবে, মেট্রিক পাস করবে না। তারপরে বলবে মেট্রিক পাস করলে কি হবে, ইন্টার পাস করতে পারবে না। তখন মাস্টার্স কমপ্লিট করে যখন চাকরি পেল তখন বলল সে তো এখন চাকরি পেয়েছে, বাট বেতন পাবে না। বিষয়টা এমন যে প্রধানমন্ত্রী যাবেন না, প্রধানমন্ত্রী এই সম্বন্ধে বলবেন না। যখন গেলেন উনি সান্ত্বনা দিয়ে সমস্ত কিছু ম্যানেজ করলেন,
যখন উনি বক্তৃতায় বললেন চার্জশিট দিয়ে সমস্ত কিছু করে এই শিশু ধর্ষণ হত্যার বিচার 1 মাসের মধ্যে করার আমরা চেষ্টা করব, আমরা চাই, এবং সর্বোচ্চ শাস্তি চাই, মৃত্যুদণ্ড, যখন সেটাও বললো তখন বললেন উনি বলার কে, আপনি বলার কে? আপনি তো এই কথা বলতে পারেন না। অর্থাৎ আপনি এই ধর্ষকদেরকে উৎসাহিত করার জন্য আপনারা চান যাতে শিশু ধর্ষণ করার বিচারটা যেন না হয়। আমার মনে হয় সে যে রামিসার হত্যাকাণ্ডের একরকম বিরোধিতা সে করেছে, বিরোধিতা করার জন্য তারেও আইনের আওতায় আনতে হবে। তাদের উৎসাহের কারণে বাংলাদেশের শিশু নির্যাতন করছে এই ছেলেগুলাই, তাদের আশেপাশে যারা ঘুরে, তাদের দলের সাথে যারা ঘুরে, তারা শিশু ধর্ষণের সাথে জড়িত, বলৎকারের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ আছে। তাদেরকে এটা অ্যাড্রেস করে অবিলম্বে এটারও বিচারের আওতায় তাদেরকে আনতে হবে। এই জন্যে আজকেও জামাতের 2 জন নেতাকে বলৎকারের জন্য গ্রেফতার করেছে। একজন নেতাকে একটু আগে গ্রেফতার করেছে যে একটা শিশুকে ধর্ষণ করেছে। আমার এলাকাতেও আজকে একটা ধর্ষণের ঘটনা করেছে একটা শিশু বাচ্চাকে। আমি দেখছি এই শিশু ধর্ষণ, বলৎকার এগুলি একাকার হয়ে গেছে। আমি আপনার কাছে জানতে চাই, সম্পূরক একটা প্রশ্ন করতে চাই, এবং তাকে এই বক্তব্যটা প্রত্যাহার করতে হবে, না হলে তার জন্য তাকে জবাবদিহি জাতির সামনে করতে হবে। ধন্যবাদ। আমি আপনার কাছে সম্পূরক একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো আপনি বলছিলেন যে আপনার এলাকায় ধর্ষণের মতো ঘটনা ঘটেছে এবং বলাৎকারের মতো ঘটনা ঘটেছে, অন্যান্য এলাকাগুলোতে ধর্ষণের ঘটনা প্রতিনিয়তই ঘটছে। আমরা যদি সোশ্যাল মিডিয়ার কথা বলি, সোশ্যাল মিডিয়ায় একটি দাবি জোরালোভাবে বর্তমানে বলা হচ্ছে, সেটা হচ্ছে যে যেভাবে 1971 সালের মুক্তিযোদ্ধা বিরোধিতা করার কারণে, রাজাকারদের বিচার করার কারণে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বা বিচারের মুখোমুখি করা হয়েছে, যেভাবে 24শে গণ অভ্যুত্থানে নিরস্ত্র মানুষের উপরে হামলা বা গুলি চালানোর কারণে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে করা হয়েছে। হ্যাঁ, ধর্ষকদের ব্যাপারেও এরকম একটা দাবি উঠছে যে বিশেষ দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করা হবে কিনা বা এই ব্যাপারে। ইন্টারেস্টিং একটা কথা বলেছেন। হঠাৎ এক সময় বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন এসিড দিয়ে মানুষ হত্যার একটা মৌসুম চলে আসে। তখন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এটাকে যখন আইন করে ফেললেন, মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি দিলেন, এসিড কিন্তু বন্ধ হয়ে গেছে। আর বর্তমান সরকার তারই সন্তান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, যে আইন আছে, বিশেষ ক্ষমতা আইন কিন্তু আছে, এই নারী শিশু আদালত আছে, 90 দিনের মধ্যে বিচারেরও বিধান আছে, এবং এটা ইচ্ছা করলে 1 মাসেও করা যেতে পারে। আপনি দেখেছেন মেহেরপুরে 29 দিনে করেছে। আইন তো আছে, ইমপ্লিমেন্টেশন ছিল না, বাস্তবায়নের কথা ছিল না। সেই কাজটা এই গভর্নমেন্ট করে দেখিয়েছে, ইতিমধ্যে প্রমাণ করেছে 29 দিনে। আপনি তনু হত্যার বিচারটা শেখ হাসিনা করে নাই। আপনি দেখেন তনু হত্যার চার্জশিট দেওয়ার পরে এই গভর্নমেন্ট এসে তার যে জড়িত ছিল তার বিচারের রিপোর্ট এনে তাকে অ্যারেস্ট করা হয়েছে, এবং তার বিচারের জন্য সামনে এগুলো হচ্ছে, যেগুলো অতীতে হয় নাই। বাট আমাদের সরকার ক্ষমতায় আসার পরে তো আমরা একটা বিচার করেছি 29 দিনের মাথায়। এরপরে আপনি কথা বললে আপনার লজ্জা করা উচিত যে একটা সরকার ক্ষমতায় বসার 29 দিনের মধ্যে যেই জজ সাহেবের রায়টা দিয়েছেন তাকে ধন্যবাদ দিতে হবে, তাকে কংগ্রেচুলেট করতে হবে, যাতে অন্য বিচারকরা উৎসাহিত হয়। সুতরাং আপনি যে প্রশ্নটা করেছেন, বিশেষ ক্ষমতা আইন আছে, নারী শিশু আদালত আছে, আপনি শুধু বলেন যে ইমপ্লিমেন্টেশনটা, বাস্তবায়নটা যেন সঠিক টাইমে হয়। আপনাকে আমি কথা দিয়ে গেলাম, প্রধানমন্ত্রী কালকে যে কথা দিয়েছেন, কথা বলেছেন, উনি বলেছেন আমি চাই এবং আমিও চাই, আমরা জাতি চাই, 18 কোটি মানুষ চাই, আগামী 1 মাসের মধ্যে এই নরঘাতকের, যে রামিসাকে নির্মমভাবে হত্যা করেছে ধর্ষণ করে, তাকে অবশ্যই ফাঁসির কাস্টে ঝুলানো হবে। আর এই বিরোধী দলের যারা আছেন, এই ভণ্ড লোকগুলা কথাবার্তা ওইদিকে না বলে তারা যদি দাবি করেন সেটাকে প্রকাশ্য দিতে হবে। জামাতি ইসলাম আজকে স্টেটমেন্ট দেয়, এনসিপি আজকে স্টেটমেন্ট দেয়, সমস্ত রাজনৈতিক দল স্টেটমেন্ট দেয়। তখন এই সরকারকেও আমরা অনুরোধ করব, এই সরকারে আমরা যারা আছি, আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, তখন সেটা বিবেচনা করতে হবে। 18 কোটি মানুষ চাচ্ছে এই বিচারটা এইভাবে হোক, তখন সেটা দেখা যাবে কি হচ্ছে। তো রাষ্ট্রীয় ক্ষমতায় আপনি বসে, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী হয়ে আপনি বেআইনিভাবে একটা কথা বলতে পারেন না। যেই কথাটা এখন বৈষম্যের এক ছেলে বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন যে 1 মাসের মধ্যে বিচার করতে হবে, এই কথাটা আপনি যেমন বলেছেন, রাষ্ট্রের ক্ষমতায় বসে যদি প্রধানমন্ত্রী বলেন তাকে ফাঁসিতে ঝুলাতে হবে, এটা তো অন্যায় কথা হবে। উনি তো বলতে পারেন না, আমরাও বলতে পারি না তাকে পাথর মেরে মারা হবে, এই কথা বলা যায় না, সেটা বেআইনি কথা। সুতরাং যারা এগুলি পানিতে ঘোলাটে করতে চাচ্ছেন, আমি অনুরোধ করব সঠিক টেকে থাকেন,
আর সবচেয়ে বড় জিনিস, যারা স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং প্রধানমন্ত্রীকে দেখে দূর থেকে ভুয়া ভুয়া স্লোগান দেন, তাদেরকে বিন্দু মাত্র ছেড়ে কথা হবে না। আমরা যারা জাতীয়তাবাদী ছাত্র দল করে বড় হয়েছি, ছাত্র রাজনীতিকে শুরু করেছি, তারা যদি আমাদের কলিজাতে আঘাত করে, তাহলে কাউকে ছাড় দিয়া রাজনীতি করার সুযোগ আমাদের হাতে নেই। এই জন্যে যারা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে বলেছেন, প্রধানমন্ত্রীকে বলেছেন, তাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ভালো হয়ে যাবে। ভালো যদি না হন, তাহলে আপনাদের প্রতিটা কথার উত্তর এই জাতির সামনে আমরা যারা ছাত্রদল করে আসছি, আমরা সেই সঠিক ট্র্যাকে দিব। এবং আমি অনুরোধ করব, এই ধান্দাবাজেরা, এই মববাজরা, যারা একদম মিথ্যা কথা বলে জাতিকে উস্কে দিতে চায়, তারা আর যাই হোক যেন এই কথা থেকে দূরে থাকেন। না হলে ঝিনাইদহ থেকে শুরু হয়েছে ডিম পচা দিয়ে মানুষকে কথা বন্ধ করা। ডিম কিন্তু শেষ পর্যন্ত ডিমের নাও থাকতে পারে। সেই ডিম পাবলিক যখন চেতে যায়, গরম হয়ে যায়, হাসিনা সেটা টের পাইছে কিভাবে পালাতে হয়। সুতরাং দেখা যাবে আপনাদের পরিণতি এমন ভয়াবহ হয়ে যেতে পারে। দয়া করে এই কথাগুলা বাদ দিয়ে সঠিক থেকে চলেন। সঠিক থেকে চললে জাতি সঠিক থেকে চলবে। আপনি দেখেন সঠিকভাবে বিচার হচ্ছে কিনা। আর আমরা যখন এদেরকে বিচার করতে যাব, আপনি পুরান ঢাকাতে মারা গেছে একটা ছেলে, পাথর দিয়ে মেরেছে, তখন বলেছে ইসাক সরকার এটা করেছে, ইসাক সরকার সন্ত্রাস, চাঁদাবাজ, ইসাক সরকার খুনি। তো এই খুনিকে আপনি এখন দলে নিলেন কেমনে? এখন এনসিপি সে কালকে বক্তৃতা করেছে, সে বলেছে সে নাকি রাজপথে আছে। আর এক বন্ড ছেলে, সে এতদিন তারে যারা চাঁদাবাজ বললো, খুনি বললো, তাদেরকে বললো, আজকে তাদের পক্ষে হয়ে সে কথা বলে। এই ধরনের পতীত যারা রাস্তায় পড়ে গেছে, এদের পরগাছাদেরকে দিয়ে এখন দল চালানোর চেষ্টা করতেছেন। আবার আপনারা আদর্শ নীতির কথা বলেন। প্লিজ দয়া করে এগুলি বন্ডামি বন্ধ করেন, তাহলে জাতি সেটা বন্ধ করার ব্যবস্থা করবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে দৈনিক সকালবেলায় সময় দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন সকালবেলার সময়কে আমাদের নিয়মিত আয়োজন। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আরো কোনো এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।